ভাবুন তো, একটা কবিতা যা প্রায় ৪০০ বছর আগে লেখা, সেটা কিভাবে আজকের দিনেও ভালোবাসা নিয়ে এমন একটা গভীর আর অবাক করা কথা বলতে পারে। আজকে আমরা শেক্সপিয়ারের সেই বিখ্যাত সনেট ৭৩ এর গভীরে ডুব দেব আর খুঁজে বের করার চেষ্টা করব কিভাবে বার্ধক্য আর মৃত্যুর চিন্তা ভালোবাসাকে আরও মজবুত করে তোলে, দুর্বল নয়। ব্যাপারটা শুনলে একটু অদ্ভুত লাগে, তাই না? আমরা তো সাধারণত ভাবি যে বিচ্ছেদের ভয় বা হারানোর চিন্তা সম্পর্ককে বিষণ্ণ করে তোলে। কিন্তু মজার ব্যাপার হলো শেক্সপিয়ার এখানে একেবারে উল্টো একটা কথা বলছেন। চলুন এই বিশ্লেষণের মাধ্যমে আমরা দেখি কিভাবে তিনি এই আপাতবিরোধী ধারণাটাকে কবিতার মধ্যে প্রতিষ্ঠা করলেন। এই দুটো লাইনই হলো, বলতে পারেন, পুরো কবিতার আসল কথা। কবি বলছেন, তুমি এই সব কিছুই বুঝতে পারছো, আর ঠিক এই কারণেই আমার প্রতি তোমার ভালোবাসা আরও তীব্র হচ্ছে, কারণ তুমি খুব ভালো করে জানো যাকে এত ভালোবাসছো তাকে খুব শীঘ্রই হারাতে হবে। কিন্তু প্রশ্ন হলো, এই সিদ্ধান্তে আসার আগে প্রথম ১২টা লাইনে কবি কি এমন বললেন? চলুন সেই রহস্যটাই ভেদ করা যাক। আচ্ছা, এই পুরো বিষয়টা বোঝার জন্য আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে আমরা কবিতার মূল দ্বন্দ্বটা দেখব, তারপর এর গঠনটা একটু বুঝে নেব, এরপর ৩টি অসাধারণ রূপক বিশ্লেষণ করব এবং সবশেষে এর চমকে দেওয়া উপসংহার আর আজকের দিনে এর প্রাসঙ্গিকতা নিয়ে কথা বলবো। তো প্রথমেই আসা যাক কবিতার একেবারে কেন্দ্রবিন্দুতে। এই কবিতাটা কিন্তু শুধু বয়স বেড়ে যাওয়া বা মৃত্যু নিয়ে লেখা নয়, বরং সময়ের এই সীমাবদ্ধতার সামনে দাঁড়িয়ে ভালোবাসা কিভাবে আরও অনেক বেশি মূল্যবান হয়ে ওঠে, এটা তারই একটা অনবদ্য জার্নি। এই কবিতার আসল ম্যাজিকটা বুঝতে হলে এর গঠন বা স্ট্রাকচারটা বোঝা কিন্তু খুব জরুরি। শেক্সপিয়ার্স এটা কোনো সাধারণ কবিতার মতো করে লেখেননি, বরং একটা নির্দিষ্ট ছকের মধ্যে ফেলে পুরো ভাবটাকে ফুটিয়ে তুলেছেন। তো সনেট জিনিসটা কি? সহজ করে বললে এটা একটা ১৪ লাইনের ছোট্ট কবিতা, যার কিছু বাধা নিয়মকানুন আছে। আর শেক্সপিয়ারীয় সনেটের নিয়মটা তো আরও মজার, কারণ এটা অনেকটা একটা ধাঁধার মতো। প্রথমে একটা সমস্যা তুলে ধরে আর শেষে গিয়ে তার একটা সমাধান দেয়। দেখুন, শেক্সপিয়ারীয় সনেটের গঠনটা ঠিক এই রকম। প্রথম ৩-৪ লাইনের স্তবক থাকে, যেগুলোকে বলা হয় কোয়াট্রেন। এই কোয়াট্রেনগুলোয় একটা সমস্যা বা একটা ভাবনাকে ধীরে ধীরে গড়ে তোলা হয়, আর তারপর একদম শেষে ২টো লাইনের একটা কাপলেট আসে, যা পুরো কবিতার মোড় ঘুরিয়ে দিয়ে একটা অসাধারণ সমাধান দেয়। এর ছন্দের প্যাটার্নটা হলো এ বি এ বি, সি ডি সি ডি, ই এফ ই এফ, জি জি। বেশ, এখন আমরা কবিতার একেবারে হৃদয়ে প্রবেশ করতে চলেছি। কবি নিজের বার্ধক্যকে বোঝানোর জন্য ৩টি অসাধারণ চিত্রকল্প বা মেটাফর ব্যবহার করেছেন, আর এই ছবিগুলো সময়ের সাথে সাথে আরও গভীর আর ব্যক্তিগত হয়ে উঠেছে। কবি নিজের জীবনের অবস্থাকে বোঝানোর জন্য প্রথম যে ছবিটা আমাদের সামনে তুলে ধরেছেন তা হল একটা ঋতু, হেমন্তের একেবারে শেষ ভাগ, যখন প্রকৃতিতে সবকিছু কেমন যেন ফুরিয়ে আসতে শুরু করে। এই লাইনগুলোতে কবি বলছেন, আমার মধ্যে তুমি বছরের সেই সময়টা দেখতে পাচ্ছ যখন গাছগুলোতে হয়তো হাতে গোনা কয়েকটা হলুদ পাতা ঝুলে আছে, বা হয়তো একটাও নেই। কনকনে ঠান্ডায় ডালপালাগুলো কাঁপছে, যেন সেগুলো একটা ধ্বংস হয়ে যাওয়া গির্জার গায়কদের বসার জায়গা, যেখানে কিছুদিন আগেও মিষ্টি পাখিরা গান গাইত। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? এই চিত্রকল্পের প্রত্যেকটা অংশ, ওই হলুদ পাতা, শীতের হাওয়ায় কাঁপা ডালপালা আর পাখির ডাক ছাড়া সেই শূন্যতা, এই সব কিছুই কিন্তু যৌবনের শেষ আর বার্ধক্যের শুরুকে ইঙ্গিত করছে। প্রথম ছবিটা ছিল একটা গোটা ঋতুকে নিয়ে। এবার দেখুন, কবি সময়টাকে আরও ছোট করে আনছেন। একটা ঋতু থেকে সোজা চলে এলেন একটা দিনের একেবারে শেষ ভাগে, গোধূলি বেলায়। এখানে কবি বলছেন, আমার মধ্যে তুমি সেই দিনের গোধূলিটা দেখতে পাচ্ছ, যা সূর্যাস্তের পর পশ্চিমে মিলিয়ে যায়, আর যাকে একটু পরেই কালো রাত এসে গ্রাস করে। সেই রাত যা হল মৃত্যুরই দ্বিতীয় রূপ, এবং যা সবকিছুকে চির বিশ্রামে ডুবিয়ে দেয়। এই ছবিটা কিন্তু আরও সরাসরি মৃত্যুর কথা বলে। দিনের আলো যেমন রাতের অন্ধকারে হারিয়ে যায়, কবির জীবনও ঠিক সেভাবে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। আর রাতকে মৃত্যুর দ্বিতীয় রূপ বলাটা, ভাবুন একবার, কি অসাধারণ একটা উপমা। এবার কবি সময়কে আরও সংকুচিত করে আনলেন। একটা ঋতু থেকে এলেন একটা দিনে,
আর এখন একটা দিনের শেষ ভাগ থেকে সোজা একটা নিভেতে থাকা আগুনের শেষ মুহূর্তে। কবি বলছেন, আমার মধ্যে তুমি সেই নিভতে থাকা আগুনের আভাটা দেখতে পাচ্ছ, যা তার যৌবনের ছাইয়ের ওপরই ধিকি করে জ্বলছে, যেন ওটাই তার মৃত্যুসজ্জা, যেখানে তাকে নিভতেই হবে, আর যা তাকে পুষ্টি জুগিয়েছিল তাই এখন তাকে গ্রাস করছে। এই ছবিটা সম্ভবত সবচেয়ে জটিল এবং শক্তিশালী। ওই যে জ্বলন্ত অঙ্গার, ওটা হলো জীবন আর আবেগের শেষ স্ফুলিঙ্গ। কিন্তু ওটা জ্বলছে কিসের ওপর? যৌবনের ছাইয়ের ওপর। মানে যে কাঠ একদিন আগুনটাকে জীবন দিয়েছিল, সেই কাঠের ছাই আজ তাকে নিভিয়ে দিচ্ছে। এখানেই সেই প্যারাডক্সটা লুকিয়ে আছে। সময় আমাদের জীবন দেয়, আবার সেই সময় আমাদের জীবন কেড়ে নেয়। তাহলে প্রথম ১২টা লাইন জুড়ে কবি শুধু ক্ষয়, বার্ধক্য আর মৃত্যুর একটা বিষণ্ণ ছবি আঁকলেন, কিন্তু এর পরেই আসে সেই বিখ্যাত ট্রেস্ট, যা কবিতার সম্পূর্ণ অর্থটাই এক মুহূর্তে বদলে দেয়। একবার ভেবে দেখুন, একদিকে ১২টা লাইন ধরে শুধু ঝরা পাতা, গোধূলির অন্ধকার আর নিভে যাওয়া আগুনের কথা বলা হলো, আর অন্যদিকে মাত্র ২টো লাইনে এসে কবি বললেন যে এই ক্ষয় দেখেই নাকি ভালোবাসাটা আরও বাড়ছে। এটাই তো শেক্সপিয়ারীয় সনেটের আসল জাদু। তাহলে প্রশ্ন হল, কেন প্রায় ৪৫০ বছর পরেও এই কবিতাটা আমাদের এত গভীরভাবে নাড়া দেয়? আমার মনে হয় কারণটা হলো এর বার্তাটা শুধু একজন কবির ব্যক্তিগত দুঃখের কথা নয়, বরং এটা ভালোবাসা আর সময় সম্পর্কে এক চিরন্তন সত্যকে তুলে ধরে। যদি সংক্ষেপে বলি, এই কবিতাটা আমাদের একটা গভীর সত্যি শিখিয়ে দেয়। আমরা যখন জানি কোনো কিছু সীমিত, তা ফুরিয়ে যাবে, তখন তার মূল্য আমাদের কাছে অনেক বেড়ে যায়। শেক্সপিয়ার খুব নিপুণভাবে ঋতু থেকে দিনে আর দিন থেকে আগুনে ফোকাসটা নামিয়ে এনে আবেগের গভীরতা বাড়িয়েছেন, আর তারপর ওই শেষ ২টি লাইনে পুরো কবিতার অর্থটাকে বদলে দিয়ে এক অসাধারণ দার্শনিক মোড় তৈরি করেছেন। এই কবিতাটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়ে যায়। আমাদের জীবনে যা কিছু ক্ষণস্থায়ী, সেটা কোনো সম্পর্কই হোক, কোনো বিশেষ মুহূর্ত হোক, বা এই জীবনটাই হোক, তার মূল্য কি আমরা ঠিক এই কারণেই বেশি দিই? ভাবনার মতো একটা বিষয়, তাই না?